বাংলাদেশে এমন একটা বন আছে যেখানে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছাতে পারে না। কয়েকশো বছর ধরে দাঁড়িয়ে আছে বিশাল সব গাছ, আর প্রতিটি পদক্ষেপে আপনার মনে হবে আপনি এক অন্যরকম পৃথিবীতে চলে এসেছেন। ঠিক সেরকম একটা বনের নাম হচ্ছে সিলেট বিভাগের লাউয়াছড়া, যা চিরসবুজ বন হিসেবে পরিচিত। আমার সিলেট ভ্রমণে আমি একটি দিনকে বাছাই করেছিলাম প্রাকৃতিক এই লাউয়াছড়া জাতীয় উদ্যানকে খুব কাছ থেকে দেখব বলে। এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাওয়ার উপায়, টিকিট এবং কোন ট্রেইলটা আপনার জন্য সবচেয়ে ভালো হতে পারে, কোন সময় যাবেন, কখন যাবেন, এবং এই লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘোরার শেষে আমাদের অভিজ্ঞতা কি হলো। সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো চলেন শুরু করি লাউয়াছড়া জাতীয় উদ্যানের সম্পূর্ণ গাইডলাইন। তো আমরা এখন আছি হচ্ছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ঠিক সামনে। আজকে আমরা হচ্ছে শ্রীমঙ্গল শহরের মধ্যে যে প্লেসগুলো আছে সেগুলো আমরা আমাদের একটু করে ঘুরবো, এবং এটার জন্য হচ্ছে আমরা একটা জিপ গাড়ি ভাড়া করেছি সারাদিনের জন্য। সকালের নরম আলো এবং একরাশ উত্তেজনা নিয়ে আমরা রওনা হয়েছিলাম শ্রীমঙ্গলের দিকে। মঙ্গল শহর থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের দূরত্ব মোটামুটি 10 কিলোমিটারের কাছাকাছি, এবং এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাওয়ার যেই পরিকল্পনা তা ছিল অনেক আগেই। সো ফাইনালি আমরা চলে আসছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখান থেকে টিকিট করতে হবে, তারপর ভেতরে প্রবেশ করতে হবে। আচ্ছা, টিকিট কাটলাম। টিকিট হচ্ছে 115 টাকা করে। এটা হচ্ছে লাউয়াছড়ার গেট। আমরা এখন প্রবেশ করবো এখান থেকে। তো আমরা হচ্ছে আপনারা যে শব্দটা পাচ্ছেন এটা হচ্ছে বানর বা উল্লুকের শব্দ হইতে পারে, যেটা রাস্তার বাইরে থেকে আমরা শুনতেছিলাম। আমি প্রথমে ভাবছিলাম যে কোনো মানুষের শব্দ হয়তো বা, বাট না, এটা আসলে বানরের শব্দ। এখানে একটা বানর আছে, ওই যে বানর। হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চিরহরিৎ বা রেইন ফরেস্ট, এবং এটা হচ্ছে একমাত্র বন যেটা আসলে মানব সৃষ্ট না, প্রাকৃতিক। এবং এই বনটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিভিন্ন রকমের জীববৈচিত্র্যপূর্ণ পশু পাখি দেখা যায়, যেটা দেশের অন্য কোথাও পাওয়া যায় না। মাথার উপর দাঁড়িয়ে থাকা বিশাল বৃক্ষগুলো শুধু গাছ নয়, এরা এই বনের সবচেয়ে পুরনো গল্পকার। বছরের পর বছর ঝড় এসেছে, বৃষ্টি নেমেছে, ঋতু বদলেছে, কিন্তু এই গাছগুলো প্রকৃতিতে একইভাবে দাঁড়িয়ে। আর সিলেটে এরকম অনেক পাহাড় এবং টিলার মাঝে বড় বড় মতো এরকম ট্রেল থাকে, ঝিরিপথ বের হয়ে যায়। প্রধানত 3 ধরনের ট্রেইল পাবেন লাউয়াছড়াতে। একটি হচ্ছে 1 ঘন্টার, যেটা সবচেয়ে সহজ এবং ছোট। অপরটি হচ্ছে 2 ঘন্টার ট্রেইল, যেটা মাঝারি মানের, এবং এর পরে আছে 3 ঘন্টার ট্রেইল, যেটা দিয়ে গভীর বনে যাওয়া যায়। অবশ্যই সেক্ষেত্রে গাইড প্রয়োজন। বলে রাখা দরকার, আপনি চাইলে সারাটা দিন লাউয়াছড়া জাতীয় উদ্যানে কাটাতে পারেন একজন অভিজ্ঞ গাইডের পরামর্শ নিয়ে। সেক্ষেত্রে আপনি লাউয়াছড়ার বৈচিত্র্য সবচেয়ে চমৎকার এবং সম্পূর্ণভাবে দেখতে পারবেন, কারণ লাউয়াছড়া জাতীয় বন একদিনে দেখা সম্ভব নয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে কিন্তু একটা সুন্দর মসজিদ আছে। এবারে আসি লাউয়াছড়া জাতীয় উদ্যানের আকর্ষণীয় স্থান ও ইতিহাসের কথা। রেল লাইন। ঢাকা সিলেট রেলপথের বনের বুক চিরে গেছে। বিখ্যাত হলিউডের সিনেমা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর চিত্রায়ন হয়েছিল এখানে। এছাড়া প্রখ্যাত চলচ্চিত্রকার এবং লেখক হুমায়ূন আহমেদের আমার আছে জল মুভির শুটিংও হয়েছে এই রেল লাইনের পথে। এছাড়াও বনের ভেতরে থাকা আদিবাসী খাসিয়াদের জীবনযাপন ও পান চাষের পরিচিতির এক বিস্তর সমাবেশ পাবেন এই লাউয়াছড়া উদ্যানে এসে। বনের ভেতরে ঢুকতেই যেন চারপাশের পৃথিবী বদলে গেল। শহরের শব্দ মিলিয়ে গেল পাখির ডাক আর পাতার মৃদু শব্দে। উঁচু উঁচু গাছগুলো মাথার ওপরে বিশাল সবুজ ছাতা তৈরি করেছে। অনেক জায়গায় সূর্যের আলো পর্যন্ত ঠিকমতো পৌঁছায়ও না। এই অনুভূতি আসলে ক্যামেরার মাধ্যমে প্রকাশ করা সম্ভব না। তো এখন পর্যন্ত পাখি চোখে পড়ে নাই, বানর দেখছি। তো দেখা যাক সামনে কিছু পড়ে কি না। আসলে
এ ধরনের ট্রেকিংয়ের জন্য আমরা সবসময় এক্সপেক্ট করি যে এমন কোনো কিছু পশু পাখি দেখবো যেটা আমরা সাধারণত দেখি না। আর চারপাশে চমৎকার একটা বন, যেটা পুরোটাই প্রাকৃতিক, এটা মানব সৃষ্ট না। তো মেঘলা ওয়েদার ছিল, বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন রোদ উঠে গেছে। সো আরও ভালো লাগছে, জঙ্গলের যে আসল যে রূপ ওইটা ফিরে আসছে, আলো ছায়ার যে একটা খেলা। এখন বনের আশেপাশে সবচেয়ে বেশি পাচ্ছি হচ্ছে বাঁশ জাতীয় গাছ। এই অরণ্যের প্রতিটি শব্দের একটা পরিচয় আছে, কোথাও পাখির ডাক, কোথাও অদৃশ্য কোনো প্রাণীর চলাচলের শব্দ। হয়তো তারা আমাদের সামনেই আসে না, কিন্তু এই বনকে সম্পূর্ণ করে তারাই। আমরা শুধু অতিথি, এই বনটাই তাদের বাড়ি। জঙ্গল আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, তো আমরা বন জঙ্গল দিয়ে আস্তে আস্তে একটা ছোট্ট ট্রেল পাইলাম। এই ট্রেলটা শুরু হয়েছে এদিক থেকে। সো আমরা ভাবলাম একটু বাম দিকে যেয়ে দেখি, যেহেতু আননোন ট্রেল এবং এটা আমাদের পরিচিত না বা এটা মেইন রাস্তা না, তারপরেও ইচ্ছা যাওয়ার। এটাই হচ্ছে মজা এক্সপ্লোরের, যে আপনি যখন জানেন না কোনো কিছু, যে রাস্তাগুলা, সেই আননোন জায়গায় একটা বেশি কৌতূহল থাকে। জাস্ট সাপ না থাকলেই হবে, আর কিছু না। খুবই সুন্দর একটা ঝিরিপথ। এখান থেকে ট্রেল আসার পরে এখানে একটা সুইচ গেট আছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে হাঁটতে হাঁটতে আপনার একটা পর্যায়ে মনে হবে চারপাশে পরিবেশের বদলে তৈরি হয়েছে সবুজ সব দেয়াল, যে দেয়াল সম্পূর্ণ আপনার অচেনা। চারপাশে শুধু বিশাল বিশাল গাছ, কেউ যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে। আর সেই গাছগুলো ডালপালা এতটাই ঘন যে উপরে তাকালে মাঝে মাঝে আপনার আকাশটাকেও মনে হবে অনেক বেশি দূরে। এখানে ট্রেলে আরেকটা ট্রেল ভাগ হয়ে গেছে, এদিক দিয়ে ভিতরে জঙ্গলের মধ্যে যাওয়া যায়, বাট আমরা যাইতেছি হচ্ছে সোজা। দেখেন কি চমৎকার পরিবেশ, গাছের শিকড় পুরো মাটির উপর দিয়ে ভেজে হয়ে গেছে। যারা হাঁফায় যাবেন তাদের জন্য এখানে বসার জায়গা দেওয়া আছে জঙ্গলের ট্রেলের মাঝে। এখানে আমরা আছে, আমরা হচ্ছে আমরা খাবো বনের মধ্যে এসে। তোমার নাম কি? বাপ্পি, মোহাম্মদ বাপ্পি। বাপ্পি। আর এই যে দিক দিয়ে সোজা আসার পর এই যে আরেকটা ট্রেল ভাগ হয়ে গেছে, ডান দিয়ে বামে আরেকটা ট্রেল ভাগ হয়ে গেছে। আমরা যেখানে আমরা খাচ্ছিলাম ওইখানে একজন মহিলা ছিলেন, উনি আমাদেরকে বলছিলেন যে এই দিকে কিন্তু ওই অজগর সাপ এবং বেশ কিছু সাপ কিন্তু পাওয়া যায়। তো উনি বলে ভয় পাওয়ার কিছু নাই, আমরা অনেক ছোটোবেলা থেকে এখানে থাকি। তো মানে প্রাণী বা কোনো সাপ আপনি যদি কষ্ট না দেন আপনাকে কিছুই বলবে না। অলরেডি কিছুটা লালচে মাটি শুরু হয়ে গেছে, আমরা ট্রেল ধরে যাইতেছি খাসিয়াপুঞ্জির দিকে। চলেন যাই, বাকি জায়গাগুলো তো কেমন। এইখান থেকে আপনার সোজা যে ঝিরিপথটা আছে এটা পার হয়ে সামনে গেলে এই রাস্তা ধরে আপনারা হচ্ছে খাসিয়াপুঞ্জিতে যেতে পারবেন। তো আমরা আসলে ঠিক করছি যে খাসিয়াপুঞ্জি যাব না, ওটা মূলত একটা গ্রাম। আর একটা ব্যাপার আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে পাহাড়ে যে সমস্ত পল্লী পাড়া বা পুঞ্জিগুলো থাকে সেখানে সাধারণত পাহাড়ে মানুষরা বসবাস করেন। অনেক মানুষ আগ্রহ নিয়ে দেখতে যান, আগ্রহ নিয়ে দেখতে যাওয়াটা ভিন্ন জিনিস, বাট ওনাদেরকে ডিস্টার্ব না করা বা বেশি বেশি ভিডিও করাটার পক্ষে আমি না। তো এই জন্য আসলে যাচ্ছি না, আর ওইখানে দেখার মতো কোনো কিছু নাইও। সো আমরা একটু জঙ্গলের মধ্যে যাই। আমরা ঠিক ঝিরিপথের পাশ দিয়ে এরকম একটা খোলা জায়গায় চলে আসলাম, জায়গাটা সুন্দর। আপনারা পায়ে কাদামাটি লাগলে এখান থেকে পাটা একটু পরিষ্কার করে নিতে পারবেন ঝিরির পানিতে। ঝিরির পানি সবসময় প্রচণ্ড ঠান্ডা। গাছের উপরে একটা শামুক। লাউয়াছড়া জাতীয় উদ্যান 1996 সালে এটি প্রতিষ্ঠিত পায় এবং এই বনে বাস করে প্রায় 460 প্রজাতির বেশি প্রাণী। কী কী প্রাণী আছে তা সম্পর্কে এবার জানব। এই বনে প্রায় 460টারও বেশি প্রজাতির জীবের বসবাস। তার মধ্যে রয়েছে হুল্লুক গিবন, যা বাংলাদেশের সবচেয়ে বিরল। অন্যান্য প্রাণীদের মধ্যে আছে বানর, লজ্জাপতি বানর, কাঠবিড়ালি, বিভিন্ন প্রজাতির সাপ, এমনকি অজগর। আর আপনারা এই ঝিরিপথে আসলে একটা ব্যাপার খুব সাবধানে থাকবেন, এই গাছের ডালগুলো খেয়াল রাখবেন, এখানে কিন্তু সাপ থাকতে পারে। গাছদের মধ্যে রয়েছে জারুল, তেলসুর, কদম, এছাড়াও বিভিন্ন দেশীয় উদ্ভিদ। এছাড়াও এখানে প্রচুর বাঁশ, সেগুন, নানা ধরনের আফ্রিকান ট্রি। এর পাশাপাশি সেন্ট্রাল আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের বেশ কিছু ঠান্ডা প্রকৃতিতে জন্মানো কিছু গাছের দেখা মেলে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এছাড়াও অনেকে ক্লোরোফিল গাছের নামও হয়তো শুনে থাকবেন, সেই গাছও কিন্তু পাবেন লাউয়াছড়া জাতীয় উদ্যানে।
এখানে হরেক রকমের পাখি কিন্তু আছে। সবচেয়ে বেশি উঠছে বানরের উৎপাত, মানে বানরের আসলে আবাসস্থল হচ্ছে এটা। আপনারা যারা খাসিয়াপুঞ্জি খুব বেশি ইন্টারেস্ট নাই তারা কিন্তু এই ট্রেলটা একটু ঘুরে দেখতে পারেন। এটা অনেক বেটার। এই দেখেন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু এটা আরও সামনে চলে গেছে। তো এদিকে যেটা বললাম আরও যে রিপোর্টটা চলে গেছে, আমরা ওইদিকে আর যাবো না, কারণ আজকে আমাদের সময় কম। আজকে আমাদের অনেকগুলো প্লেসে যাইতে হবে। জঙ্গল এক্সপ্লোর করাটা ভালো, ডেফিনেটলি অ্যাডভেঞ্চারাস যারা, বাট আমাদের তো সেরকম প্র্যাকটিস নাই, তো আমরা আর সামনে যাচ্ছি না। সো একদিনে আসলে এত বেশি ওভার এক্সপ্লোর না করাই ভালো। আর আমরা এখন বের হয়ে যাব আস্তে আস্তে। আজকে আর অনেকগুলো প্লেসে যাইতে হবে। তো আপনারা অবশ্যই লাওয়াছড়াতে আসবেন। যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসতে চাচ্ছেন তারা আপনাদের ট্যুর প্ল্যানে বা আইটিনারিতে অবশ্যই লাওয়াছড়াটা রাখতে পারেন, যারা বিশেষ করে বন জঙ্গলে ঘুরতে পছন্দ করেন। এখানে কিন্তু বাচ্চারা সহ বিভিন্ন বয়সের মানুষরা আসেন, তো এটা কোনো কঠিন কোনো কিছু না। এই শুরু পথটা শেষ কোথায় সেটা জানাচ্ছে পথটার কি গল্প শোনায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কখনো আলো, কখনো ছায়া, কখনো নীরবতা, আবার কখনো হঠাৎ এক ঝাঁক পাখির ডাক। প্রকৃতি এখানে কোনো তাড়াহুড়ো করে না। এই বনটা আসলে অনেক বড় এবং এত সবুজ এবং এত চমৎকার, মানে সিরিয়াসলি কিন্তু ট্রেলাবল, খুব সুন্দর ট্র্যাকেবল একটা ওয়ে। এবং এখানে আসলে পুরোপুরি ঘোরার জন্য অলমোস্ট 3-4 ঘন্টার বেশি সময় লাগবে। লাওয়াছড়া জাতীয় উদ্যানে কিছু অদ্ভুত প্রাণীর দেখা মেলে যা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ বিরল, যেমন স্লো লর্ডস, পাইথন, অজগর, কিংকোব্রা, মনিটর লিজার্ড, বাটারফ্লাই, উডপেকার, হর্নবিল এবং এর পাশাপাশি আরও 240 প্রজাতির নানা রকমের প্রাণী। বনের ভেতরে কিন্তু একটা ট্রাইবাল ভিলেজ আছে, যেটা আপনাদেরকে অলরেডি বলেছি, এবং মাথা উঁচু করা অনেক প্রজাতির গাছ এবং ভিন্ন ভিন্ন প্রজাতির প্রজাপতিরও দেখা মেলে এই লাওয়াছড়া জাতীয় উদ্যানে। আমার পায়ে যেটা আপনাদেরকে দেখাইলাম, আমার পায়ে তো জোক লাগছে। ওই ঝিরিপথ দেখার সময় হঠাৎ করে খেয়াল করলাম পায়ে চুলকাইতেছে, তো পরে দেখলাম যে হ্যাঁ পায়ে জোক লাগছে। তো খেয়াল রাখবেন, জোক লাগতে পারে, তো এটা একটু অ্যালার্ট থাকবেন এই আর কি। তো বন থেকে এরকম আপনারা হঠাৎ করে এরকম একটা খোলা জায়গা পাবেন। এদিকে এই যে খোলা একটা মাঠের মতো, হঠাৎ করে বনটা এরকম পরিষ্কার হয়ে গেছে, কেন হয়েছে আমি জানি না, এটা একটু অবাকই লাগছে। তো খোলা মাঠ দিয়ে আসার পরে এরকম আবার একটা ঝিরিপথ চলে গেছে, এই ঝিরিপথটা পার হয়ে যাইতে হয় উপরের দিকে। আর আমার পায়ের অবস্থা একটু দেখায় আপনাদেরকে, জোক লেগে কি অবস্থা হয়েছে। অদ্ভুত জিনিস দেখায়, এখানে একটা মৌমাছির বা বল্লার বাসার মতো লাগতেছে, বাট এটা হচ্ছে এক ধরনের লাল পিঁপড়ার বাসা, যারা ওই বনের পাতা থেকে এমন বাসা তৈরি করে, যেই পিঁপড়ার কামড়টা খুবই জ্বালাপোড়া করে আর কি। সূর্যের আলো এখানে মাটিতে পৌঁছায়, কিন্তু তাড়াহুড়ো করে না। হাজার পাতার ফাঁক গলে ধীরে ধীরে যেন প্রকৃতি নিজেই আলোকে ছেঁকে নিচ্ছে, আর সেই আলোই রেখাগুলোতে এই বনকে প্রতিদিন নতুন করে আঁকে। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, নীরবতা ভালোবাসেন, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, তাহলে জীবন্ত এই বনকে অন্তত একবার আপনার এখানে অবশ্যই আসা উচিত। হয়তো আপনি কোনো উল্লুকের ডাক শুনবেন, অথবা কোনো অজস্র পাখি দেখতে পাবেন, অথবা আমার মতো দেখা হয়ে যেতে পারে জোকের সাথে, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, এই জায়গা থেকে ফিরে যাওয়ার পর এই স্মৃতি আপনি বহন করবেন অনেক দিন। লাওয়াছড়া জাতীয় উদ্যান কিন্তু মূলত এক প্রজাতির বন বা চিরহরিৎ বন নামে পরিচিত না, বরং এটাকে বলা হয়ে থাকে নাতিশীতোষ্ণ পর্ণমোচী বন। এসব বনে প্রধানত উত্তর আমেরিকার পূর্বাঞ্চল, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন ঠান্ডা অঞ্চলে দেখা যায়, যেখানে শীত এবং গ্রীষ্মের আবহাওয়া বেশ স্পষ্ট। এখানে গুরুত্বপূর্ণ কিছু গাছ পাওয়া যায়, যার মধ্যে ম্যাপল ট্রি, ওক এবং বীচ গাছ জন্মায়। লাওয়াছড়া জাতীয় উদ্যানের কিছু ইনফরমেশন আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করি। কখন আসবেন? লাওয়াছড়া জাতীয় উদ্যান সারা বছরেই ঘুরতে পারেন। গরম, বর্ষা বা শীত এই 3 সময় আলাদা আলাদাভাবে এর সৌন্দর্য প্রকাশ পায়। তবে বর্ষাকাল অনেক সময় বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত মনে হতে পারে, সেক্ষেত্রে আপনি শীত বা গরমকালকে বেছে নিতে পারেন। সো আমরা এখন বের হয়ে যাব, এটা আমাদের মোটামুটি এক্সপ্লোর করা শেষের দিকে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের আজকের আমাদের এক্সপ্লোরেশন এইখানেই শেষ হচ্ছে। ফিরে আসার সময় মনে হলো আমি কিছু একটা রেখে আসলাম এবং আরও কিছু একটা পেলাম। সেটা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে কাটানো প্রাকৃতিক এক চমৎকার স্মৃতি। লাউয়াছড়া শুধু একটি জঙ্গল বা প্রাকৃতিক বন নয়, এটি সম্পূর্ণ তৈরি করা আপনার কাটানো সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটা, যেটা শুধুমাত্র আপনি সামনে থেকে উপভোগ করতে পারবেন। লাউয়াছড়া জাতীয় উদ্যানের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ভিজিট করেছেন তারা জানাবেন এই ভিডিও দেখার পর আপনার কোন স্মৃতি আপনাকে টানছে, এবং ভিডিওটা ভালো লাগলে আপনার মতামতও জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটা এখানে শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।